বাংলাদেশ অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যারা এই মুহূর্তে টিউনড আছেন চ্যানেল আয়ের পর্দায় তাদের সকলকে স্বাগত জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে। সাথে আছি আমি সূচনা এবং আমাদের এই পর্বটিতে বরাবরের মতোই একজন অতিথি আছেন। অতিথির সাথে পরে পরিচিত হব, তবে তার আগে জানাতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কে। দেশের উন্নয়ন এবং অগ্রগতির পথে ব্যবসা বান্ধব পরিবেশ কতখানি জরুরি এবং সেই সাথে বাংলাদেশের অর্থনীতিতে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির ভূমিকা কতখানি, এই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো। এবং আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। চলুন দর্শক কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সময় কেমন যাচ্ছে আপনাদের? আসলে ওভারঅল যে সিচুয়েশনটা কিছুটা তো মানে আমি বলবো যে ফ্লাকচুয়েশনের মধ্যে থাকছে। আসলে দেশের সার্বিক অবস্থা, ওয়ার্ল্ডের সার্বিক অবস্থা সব কিছুর উপরে আসলে আমাদের গ্রুপে যে বিজনেস আছে সেটা তো একটা প্রভাব পড়ছেই। তো আমি বলবো যে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। সব কিছু নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে আমাদের, সেই প্রশ্নগুলোতে আমরা যাব। তবে তার আগে চলুন দর্শক দেখে নিই ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্য ও ব্যবসায়ীদের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমাদের দেশের লাগামহীন অন্যায়, অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি এবং সহিংস রাজনীতির শিকার হয়ে ধীরে ধীরে অনেক ব্যবসায়ী দেশ ছেড়ে বিদেশে ব্যবসা বাণিজ্য করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও দেশের অর্থনীতি। এদেশের অসুস্থ রাজনীতির অস্থিরতার মাঝেও যারা দেশকে ভালোবেসে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে বাংলাদেশের মাটিতে ব্যবসা বাণিজ্য করে একের পর এক সফলতার অনবদ্য স্বাক্ষর রেখেছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউএস বাংলা গ্রুপ। 2009 সালে প্রতিষ্ঠিত হয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে বর্তমানে বাংলাদেশে বহুমাত্রিক ব্যবসায়িক গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউএস বাংলা গ্রুপ। জনগণের মৌলিক চাহিদা পূরণ করার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করছে প্রতিষ্ঠানটি। ইউএস বাংলা গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউএস বাংলা অ্যাসেটস, ইউএস বাংলা এয়ারলাইন্স, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস বাংলা লেদার ইন্ডাস্ট্রিজ, ভাইব্রেন্ট, ফুডি, ক্যারিবি, কাট আপ, ট্রিপ লাভার, ফাস্ট ট্রিপ, ট্রাভেল চ্যাম্প, টেক ট্রিপ, টেকনোনেক্স, ঢাকা পোস্ট, ঢাকা মেইল, আজকের পত্রিকা প্রভৃতি। আবাসন সংকট নিরসনে ইউএস বাংলা গ্রুপ গড়ে তুলেছে পূর্বাচল আমেরিকান সিটি। এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, খোলা মাঠ সহ সবুজ ঘেরা একটি আধুনিক শহরের দৃষ্টান্ত হয়ে থাকবে। পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে থাকছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইন্টারন্যাশনাল স্কুল, স্পোর্টস কমপ্লেক্স, অ্যামিউজমেন্ট পার্ক, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মডার্ন শপিং কমপ্লেক্স ও আন্তর্জাতিক বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের হেডকোয়ার্টার সহ নানাবিধ প্রতিষ্ঠান। এছাড়াও আকাশপথে ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের বিমান পরিবহন শিল্পে একের পর এক নজির স্থাপন করে অর্জন করেছে সাফল্যের মাইল ফলক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশের আভ্যন্তরীণ সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে দেশের জনগণকে স্বল্পতম সময়ে আকাশপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে করেছে সুদৃঢ়। বর্তমানে আভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, জেদ্দা, রিয়াদ, দুবাই, শারজা, আবুধাবি, মালদ্বীপ, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। ইউএস বাংলা গ্রুপের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান ইউএস বাংলা ফুটওয়্যার লিমিটেড। এ ব্র্যান্ডের পণ্যের মান ও দামের প্রতি বিশেষ লক্ষ্য রেখে গ্রাহককে উন্নত সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে পুরুষ, নারী ও শিশুদের জন্য প্রায় সহস্রাধিক মডেলের নিত্য নতুন জুতার কালেকশন রাখা হয়েছে। বাংলাদেশের শিক্ষা খাতেও অগ্রণী ভূমিকা রেখেছে ইউএস বাংলা গ্রুপ। ইউএস বাংলা গ্রুপের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠী, মুক্তিযোদ্ধা ও খেলোয়াড় কোটায় ভর্তিচ্ছুদের শতভাগ বৃত্তি দিয়ে পড়াশোনা করতে পারে এই বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 183 জন শিক্ষক রয়েছেন, অধ্যাপক 12 জন, সহযোগী অধ্যাপক 9 জন, সহকারী অধ্যাপক 27 জন এবং 113 জন লেকচারার সহ কয়েকজন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সুবিশাল গ্রন্থাগারে রয়েছে প্রায় 20,000 বই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 10টি গবেষণা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের মাঝে আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখানে রয়েছে আইসিইউ, সিসিইউ এবং লাইফ সাপোর্টের মতন উন্নত চিকিৎসা ব্যবস্থা। এছাড়া রয়েছে 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের সুব্যবস্থা। ইউএস বাংলা গ্রুপের একের পর এক এমন সাহসী উদ্যোগ ও সফলতায় একদিকে যেমন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা রাখছে, অপরদিকে হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আমাদের দেশের রয়েছে অপার সম্ভাবনা। শুধুমাত্র একটা শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে পারলেই ইউএস বাংলা গ্রুপের মতো এমন হাজার হাজার শিল্পপতি ও উদ্যোক্তা রয়েছে যারা সরকারের সামান্য সহযোগিতা পেলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চেহারাটা পাল্টে দিতে পারে। শুধুমাত্র আমদানি নয়, আমাদের এই বাংলাদেশ হোক রপ্তানি নির্ভর। তাহলেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। দর্শক, দেখে নিলাম ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। বাংলাদেশের এভিয়েশন, বাংলাদেশের স্বাস্থ্য, বাংলাদেশের খাদ্য কিংবা আবাসন এবং সেই সাথে আইটি অথবা সংবাদ মাধ্যম, যেখানেই আমরা যাই না কেন সেখানে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির বেশ বড় একটা আধিপত্য আমরা দেখতে পাই এবং বাংলাদেশের অর্থনীতির সুন্দর যাত্রায়, সাবলীল যাত্রায় ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির ভূমিকাও অপরিসীম। আজ আমরা কথা বলছি ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির মহাব্যবস্থাপকের সাথে। চলুন তাহলে কথা বলি আমাদের সরাসরি বিষয়টি নিয়ে। চলে এলাম আপনার কাছে এবং শুরুতেই জানতে চাই যে এটি স্বনামধন্য প্রতিষ্ঠান, অনেক বছর ধরে আপনারা কাজ করছেন। এক্স্যাক্টলি কবে থেকে যেন যাত্রা শুরু করেছে ইউএস বাংলা? আমরা অ্যাকচুয়ালি ইউএস বাংলা গ্রুপ, ইউএস বাংলা অ্যাসেটের মাধ্যমে আসলে 2009 সালে আমাদের গ্রুপের যাত্রা, এবং ইউএস বাংলা অ্যাসেট আসলে আমাদের আবাসন খাতের একটা প্রথম প্রকল্প, পূর্বাচল আমেরিকান সিটি, যার মাধ্যমে আসলে আমি বলবো যে ইউএস বাংলার পথ চলে এবং সে তার পরবর্তী সময়ে ধাপে ধাপে আসলে সময় পরিক্রমায় আমরা বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আসলে ইনভলভ হয়েছে এবং সেই ইনভলভমেন্টটা আমি বলবো যে সেটা বাংলাদেশে আমি বলবো যে বাংলাদেশের যে মৌলিক চাহিদার যে ব্যাপারগুলো আছে, লাইক অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, প্রত্যেকটা খাতই আসলে ইউএস বাংলা আসলে আমি বলবো যে টাচ করার চেষ্টা করেছে। পরিকল্পিত ছিল যে পাঁচটি মৌলিক চাহিদা মানুষের, অ্যাকচুয়ালি প্রত্যেকটিতে আপনারা যাবেন। আমরা বলবো যে সামাজিকভাবে বলেন যে কিংবা যে কোনোভাবে আমরা বলি না কেন, আমরা প্রথমে আমাদের মৌলিক চাহিদাটা যদি আমরা ফুলফিলমেন্টে যেতে পারি, তাহলে আমি বলবো যে একজন নাগরিক হিসেবে আমার আসলে সেই পরিপূর্ণতাটা পাওয়ার একটা সুযোগ আছে এবং সেই পরিপূর্ণতা দেওয়ার জন্য আসলে ইউএস বাংলা গ্রুপ আসলে বিভিন্ন সেক্টর আসলে কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে ইউএস বাংলা গ্রুপের আন্ডারে পূর্বাচল আমেরিকান সিটি যেমন আবাসন খাতে আছে ইউএস বাংলা মেডিকেল কলেজ, এডুকেশনে আছে গ্রিন ইউনিভার্সিটি, সাথে আমি বলবো যে আইটি বেজ অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের সাথে কিন্তু অলরেডি ইনভলভ হয়েছে। আপনি দেখেন যে আমাদের যে অনলাইন ট্রাভেল এজেন্সি যেগুলো আছে, লাইক ট্রিপ লাভার, ফার্স্ট ট্রিপ, টেক ট্রিপ, ট্রাভেল চ্যাম্প, কিংবা আমাদের যে ফুড অ্যাপসের যেটা আছে, ফুডি নতুন আমাদের যোগ হয়েছে। আমাদের দেখেন যে অনলাইন মানে ই কমার্সের সাথে আমাদের কার্টআপ নামে একটা প্রতিষ্ঠান অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে। সাথে আমরা ই কুরিয়ারের যে একটা অপশন আছে সেটাও আমরা শুরু করেছি কেরিবি নামে। সাথে আপনি দেখেন যে সব কিছুর মূলে এটা আমি বলবো মূলে বলেন কিংবা মেইন যে ব্র্যান্ডের যে ভূমিকাটা আছে ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশে এই মুহূর্তে কোন কোন সেক্টরে কাজ করছে না? সামনে আপনারা কোন জায়গায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন? আমি বলছি সেবা দেওয়ার জন্য যা যা খাতগুলো আছে ইউএস বাংলা এয়ারলাইন্স সে ধারাবাহিকভাবে আসলে সেই জায়গাটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মৌলিক চাহিদাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স সহ ইউএস বাংলা গ্রুপ প্রতিটা ক্ষেত্রেই আসলে সেই কাজগুলো করে যাচ্ছে। ইউএস বাংলা এয়ারলাইন্স 2009 সালে যাত্রা শুরু করলো, 2025 সাল, এক যুগের বেশি সময় পার করে ফেলেছে এবং খুব সফলতার সাথে পার করেছে। এই যে এত সুন্দরভাবে সফলতার সাথে পথ অতিক্রম করতে থাকার যাত্রা, এটি আসলে কিভাবে সম্ভব হয়েছে? আপনাদের সফলতার পেছনের মূল মন্ত্র আসলে কি ছিল, কি কি লক্ষ্য ছিল
আজ এই পর্যন্ত আসার জন্য? আপনি দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেরই অনেক টাইপের বিজনেস আমরা দেখছি, অনেকে আসলে পরিকল্পনার মধ্যেই হয়তো থাকেন, সেটা বাস্তবায়ন আসলে পরিপূর্ণতা দিতে পারছেন না। বাট ইউএস বাংলা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলবো যে সেই জায়গায় মানে পরিকল্পনা এবং বাস্তবায়ন দুইটাকেই আসলে একদম পাশাপাশি রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং সেটা কখন আপনি হয়তো মনে হবে অনেক ফাস্ট, বাট আমি বলবো যে স্লো এবং স্টেডি অবস্থায় আছে আসলে ইউএস বাংলা। বাট ইউএস বাংলা এয়ারলাইন্স যাত্রার পথে আপনি দেখেন যে সারা ওয়ার্ল্ডের ইকোনমিতে প্লাস হচ্ছে ওয়ার্ল্ডের সার্বিক অবস্থার মধ্যে বেশ কিছু ফ্লাকচুয়েশন আমরা দেখি। এর মাঝে কোভিডের আক্রমণটা দেখেছে সারা ওয়ার্ল্ডে, যেখানে এভিয়েশন ট্যুরিজম ইন্ডাস্ট্রি সর্বপ্রথম যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সব শেষ পর্যন্ত আসলে ওই ইন্ডাস্ট্রিটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমি বলবো যে ইউএস বাংলা যে শুরু থেকে যে বিভিন্ন সেক্টরগুলোতে কাজ করছিল, আমি বললাম যে স্বাস্থ্য খাত, আপনি দেখেন কোভিডের সময় ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থাকার কারণে যেটা হয়েছে সেটা আমরা কিন্তু ওই সময় আমরা সাধারণ নাগরিকদেরকে কিন্তু আমরা সেই স্বাস্থ্য সেবাটা দেওয়ার সুযোগ পেয়েছি। কোভিড আক্রান্ত যারা ছিল, কিংবা আমি বলবো যে আমাদের এই মেডিকেল কলেজ থেকে প্রতি বছর যেমন ডাক্তাররা পাশ করে বেরোচ্ছে, তারা কিন্তু আমাদের ইনস্টিটিউটে যেমন তারা সার্ভিসটা দিচ্ছে, সাথে সাথে সারা দেশের আনাচে কানাচে যে স্বাস্থ্য খাত যেটা আছে সেটাকে স্থিতিশীল রাখার জন্য আমাদের ইউএস বাংলা মেডিকেল থেকে যারা ডাক্তার হয়ে বেরোচ্ছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আসলে সেই সেবাটা দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে উন্নত চিকিৎসা আমরা দিচ্ছি, বাংলাদেশে আমাদের খুব ভালো চিকিৎসকরা আছেন, এরপরেও আমাদেরকে বেশিরভাগ সময় আসলে দেখি যে যাদের একটু আর্থিকভাবে ভালো অবস্থান আছে তারা দেশের বাইরে চিকিৎসার জন্য যায়। এটি আসলে কেন হচ্ছে? আপনাকে জানিয়ে রাখি, আমাদের যে প্রজেক্ট আছে পূর্বাচল আমেরিকান সিটি, সেখানে আমরা অলরেডি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে যে আমরা একটা 5 স্টার মানের যে হাসপাতাল বলতে যা বোঝায় সেটা আমরা যদি থাইল্যান্ডে যেতে ব্রাহ্মণগ্রাদের কথা বলি, কিংবা আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কথা বলি, কিংবা মানে সারা ওয়ার্ল্ডের আমি বলবো যে যত রিনাউন্ড যেসব হাসপাতালগুলো আছে তার ইকুইভ্যালেন্ট আসলে আমি বলবো যে ওই ধরনের সেবাকে প্রায়োরিটি দিয়েই আসলে বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে পূর্বাচল আমেরিকান সিটিতে একটা হাসপাতাল করার পরিকল্পনা অলরেডি নিয়েছে, এবং আশা করছি যে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা হয়তো উইদিন 5 to 6 ইয়ার্সের মধ্যে আমাদের সে কিছুটা আলোর মুখ দেখবো বলে আমরা আশা করছি। আমরা তো জানি যে ঢাকার পূর্বাঞ্চলে আপনাদের একটা অত্যন্ত মনোরম এবং দৃষ্টিনন্দনের একটা আবাসন প্রকল্প অলরেডি কাজটা শুরু হয়ে গেছে। তো সেইখানটায় আপনাদের আবাসন প্রকল্পে আরো নতুন কিছু যোগ করার ইচ্ছে আছে কিনা? শুধুমাত্র ঢাকার পূর্বাঞ্চল নয়, আরো অনেক অঞ্চলেও হতে পারে, এরকম কিছু আসছে কিনা? আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের কুয়াকাটা এবং কক্সবাজারে ঠিক আমাদের অনেকটা ঢাকার পূর্বাচল আমেরিকান সিটি যে আদলে আসলে আমরা প্রজেক্টটাকে ডেভেলপ করেছি, ঠিক সেভাবেই আমরা আসলে দুইটা ট্যুরিস্ট ডেস্টিনেশনে আমরা এই ধরনের একটা প্রজেক্ট করার অলরেডি পরিকল্পনা নিয়েছি। হয়তো খুব সহজেই হয়তো সেটা পাবলিকলি হয়তো আমাদের বলার একটা সুযোগ থাকবে, বাট আমাদের ইচ্ছে আছে ঢাকার বাইরেও আমাদের পূর্বাচল আমেরিকান সিটির মতো বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করার। বাংলাদেশের যোগ্য শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিকল্প নেই। সেখানটায় খুবই অনন্য একটি উদ্যোগ গ্রিন ইউনিভার্সিটি, এবং সেটি ঢাকায় অবস্থিত। আগামীতে গ্রিন ইউনিভার্সিটির মতো আরও কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোনো ইচ্ছে বা প্রকল্পের পরিকল্পনা আপনাদের এই মুহূর্তে আছে কিনা? ঠিক আসলে গ্রিন ইউনিভার্সিটির মধ্যে আরেকটা ইউনিভার্সিটি আমাদের পরিকল্পনা নেই, বাট আমাদের এই ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের আসলে আমি বলবো যে বর্তমান সমাজ ব্যবস্থা এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যেসব সাবজেক্টগুলো আসলে ছাত্রছাত্রীদের সময়োপযোগী হবে এবং মানে বর্তমানে আসলে যে সাবজেক্টগুলো আধুনিক বিশ্বের সাথে আসলে তাল মিলিয়ে এগিয়ে যাবে, সেই ধরনের সাবজেক্টগুলোর প্রতি বছরেই আমি বলবো যে ইউজিসি পারমিশন নিয়ে আসলে বাংলাদেশে নতুন নতুন ইউনিভার্সিটি যেভাবে ইন্ট্রোডিউস করছে, গ্রিন ইউনিভার্সিটি ঠিক সেভাবে আসলে ইন্ট্রোডিউস করে যাচ্ছে, এবং নতুন সাবজেক্টের প্রতি আসলে ছাত্রছাত্রীদের সেই আগ্রহের জায়গাটাও আছে, যেটা আইটি বেস বিশেষ করে যেসব সাবজেক্টগুলো আছে। আমি বলবো যে গ্রিন ইউনিভার্সিটি অলরেডি সেই পরিকল্পনা অংশ হিসাবে বেশ কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছে। খুবই ভালো লাগছে। আমরা আসলে বেশ কয়েকটা খাত নিয়ে আলোচনা করেছি। এই জায়গাটা আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটি খাতই আসলে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকা কেন্দ্রিক। কেন ঢাকার বাইরে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি তাদের ভেঞ্চারগুলোকে এগিয়ে নিচ্ছে না? আমাদের তো আসলে ঢাকার যে অবস্থা, আমাদের ঢাকা শহর এত বেশি জনবহুল হয়েছে, ঘনবসতিপূর্ণ হয়েছে, আমাদের কিন্তু এখন সুবর্ণ সময় ঢাকা থেকে এই জনগোষ্ঠীকে, এই প্রতিষ্ঠানগুলোকে অন্যান্য জায়গায় ট্রান্সফার করা বা শিফট করা। কেন ইউএস বাংলা এয়ারলাইন্স বা ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি কিংবা গ্রিন ইউনিভার্সিটি কিংবা আপনাদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তারা
ঢাকার বাইরে যাচ্ছে না। যে আমাদের আসলে নতুন যে অ্যাডভেঞ্চারগুলো আসলে আসছে সেটা লাইক এই যে ফুড অ্যাপের যে ব্যাপারটা আছে ফুডি, সেটা কিন্তু আপনার বিভাগের যে শহরগুলো আছে সেখানে কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে, যেটা চিটাগাংয়ে আছে, সিলেটে আছে, কিংবা আদার্স যেসব বিভাগের শহরগুলো আছে সেখানে আসলে ডে বাই ডে আসলে ইনক্রিজ করছে। সাথে সাথে আপনাকে বলি যে আমাদের যে একটা লাইফস্টাইল একটা প্রতিষ্ঠান আছে ভাইব্রেন্ট, আপনি সেই ভাইব্রেন্টে কিন্তু সারা দেশে অলরেডি আমাদের 22টা আউটলেটের মাধ্যমে আমাদের পুরুষ, মহিলা কিংবা শিশু প্রত্যেকের আসলে বয়সের সাথে তাল মিলিয়ে আসলে সেই সব পণ্য সামগ্রীগুলো কিন্তু আমাদের আউটলেটের মাধ্যমে আমরা সারা দেশে আমরা ডে বাই ডে আমরা আসলে আউটলেটও বাড়াচ্ছি এবং আমাদের সার্ভিসটাকে ইনক্রিজ করার চেষ্টা করছি। আপনাকে এটাও জানিয়ে রাখি, আমাদের যে কুরিয়ার যে সার্ভিসটা আছে সেটা নিউলি ইন্ট্রোডিউস আপনি হচ্ছে ক্যারিবি নামে, এবং সেটা হচ্ছে আরেকটা সাবজেক্ট কমার্স আছে, সেটা হচ্ছে কার্টআপ, এবং প্রত্যেকটাই কিন্তু আসলে সারা দেশে, শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকার বাইরেও আসলে বিভিন্ন বিভাগীয় শহরগুলো থেকে, জেলা শহরগুলো থেকে, কিংবা 64টা জেলায় আসলে সেই সার্ভিসটাকে দেওয়ার জন্য আমরা আসলে কাজ করছি। আমরা আসলে প্রায় এটা লক্ষ্য করে থাকি, বিশেষ করে 5 আগস্টের পর এটা আমাদের সবার সামনে আরও বেশি দৃশ্যমান হয়েছে যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় বাংলাদেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আসলে থাকতে হয়, কিংবা রাজনীতিবিদদের সাথে অনেক কিছুতেই সমঝোতা করেও চলতে হয় নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সম্প্রসারণের জন্য এবং ব্যবসা প্রতিষ্ঠানটাকে সেফ রাখার জন্য। এটি আসলে কতটা সত্য, এবং সেই সাথে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানিকে কখনো এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে কিনা? প্রত্যেকটা জিনিসের একটা যে বিপরীত চিত্রও থাকে। আমি বলবো যে ইউএস বাংলা আজকে প্রায় 16 বছর ধরে যাত্রার পর থেকে ইউএস বাংলা গ্রুপ কাজ করছে। আমি বলবো যে ব্যবসা আসলে করার উদ্দেশ্য হচ্ছে, ইউএস বাংলার প্রথমেই যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্স কিংবা ইউএস বাংলা গ্রুপ প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো ইন্ট্রোডিউস করেছে, সেই ইন্ট্রোডিউসের জায়গা থেকে আমরা সেবাটাকে প্রাধান্য দিয়ে আমরা কিন্তু সারা দেশে আমাদের মানে কোম্পানিগুলোকে আমরা যেমন ছড়িয়ে দিচ্ছি, আমার সাথে সাথে আমাদের যে কাজের যে একটা পরিবেশ তৈরি করা, এখানে কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু আমাদের এই ইউএস বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, এবং সেটা মোর দ্যান 10,000 অলরেডি এমপ্লয়ি কিন্তু ইউএস বাংলা গ্রুপের সাথে ইনভলভ আছে। তো সেই জায়গাটা আসলে আমাদের ম্যানেজমেন্ট যেটা আছে, কখনই আসলে কোনো দলীয় কোনো আমি বলবো যে মুখাপেক্ষি না হয়ে একদম ব্যবসাকে নীতিব্রত মুখাপেক্ষি না হলে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বা বড় প্রতিষ্ঠানও কিন্তু ভেঙে পড়ছে, এটাও কিন্তু আমরা দেখেছি। এখন ইউএস বাংলা ওই যে বলেছে যে আমরা কিন্তু আসলে একটা পজিটিভিটি রেখে, এবং সেটা হচ্ছে মানে শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে যেমন আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করা এবং সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি করা। আমরা আসলে বলবো যে এখন পর্যন্ত এই 16 বছরে ঠিক ওই ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে নাই বলে যে আমাদের ব্যবসা আসলে ডিসরাপশন হয়েছে, ব্যাপারটা এমন না। বাট আমরা চেষ্টা করছি যে আমাদের যে নীতি এবং ঐতিহ্য আছে সেটাকে ধরে রেখে আমরা আসলে সামনে যাওয়ার। সত্যিকার অর্থে আসলে দেশের পট পরিবর্তন হলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কেন, ব্যক্তি জীবনে অনেক কিছুর পরিবর্তন ঘটে, ক্ষতির সম্মুখীন আমাদেরকে আসলে হতেই হয় টুকটাক। যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এদেশের উন্নয়ন অগ্রগতির জন্য ব্যবসা বান্ধব পরিবেশটা খুবই জরুরি। একটা সুনির্দিষ্ট নীতিমালা যদি থাকে, সেটিও আসলে আমাদের জন্য খুব উপকারী হতে পারে। একজন অভিজ্ঞ হিসেবে আপনার এই বিষয়ে কি মত আছে? ডেফিনেটলি নীতিমালা তো আপনার থাকতেই হবে। আপনি দেখেন যে আজকে যেটা দেখেছে যে মানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বাংলাদেশে এখন $2820, এটা কিন্তু অনেক ইনক্রিজ করেছে। বাস্তবতা হচ্ছে যে আমাদের এই $2820 মাথাপিছু আয়টা হয়তো হয়েছে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ইনফ্লেশনটা, আমাদের মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল না করতে পারবো, এই আয়টা আসলে শুধু আসলে কাগজে কলমে থাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি বলবো যে দেশের যে কোনো ধরনের একটা সিদ্ধান্তহীনতার মধ্যে যদি থাকে, ডেফিনেটলি আমি বলবো যে সেটার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসলে থমকে যাওয়ার একটা সুযোগ থাকে। আমি বলবো যে নির্দিষ্ট সময় পরপর যদি ইলেকশন বলেন কিংবা রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, অবশ্যই বাংলাদেশের যে বর্তমান যে অর্থনৈতিক যে চিত্র এবং আমি বলবো যে ওভারঅল যে মানে ইনফ্রাস্ট্রাকচার, আমি বলবো সব কিছু আসলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে যদি পলিটিক্যাল স্টেবিলিটিটা আসলে আমি বলবো যে আমাদের মাঝে আমরা ফিরে পাই, তাহলে অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদেরকে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়ে গেছে। যে কোনো মানুষেরও একটা বড় দায়বদ্ধতার জায়গা থাকে, এবং সেটি যখন ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পৌঁছে যায়, সেটা আসলে আরো বড়ভাবে দেখা দেয়, আরো সম্প্রসারিত হয়। আপনার কাছে জানতে চাই, ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজ সেবায় আগামীতে আরো কি কি পরিকল্পনা হাতে রেখেছে? আমরা আসলে প্রথমে যেটা যাচ্ছি যে একটা মানে ইউএস বাংলা গ্রুপের আন্ডারে আমি অনেকগুলো কোম্পানির কথাই বলেছি, আমাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের কথা বলেছে। আপনি হয়তো এটাও দেখবেন যে বাংলাদেশের যে একটা ইন্ডাস্ট্রি, ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু আমরা আসলে বলবো যে ইউএস বাংলা এয়ারলাইন্স আসলে সেটা একটা লিডিং পর্যায়ে আছে, এবং 24টা এয়ারক্রাফট নিয়ে আমরা সেই সার্ভিসটা দিচ্ছি। আপনারা দেখেন যে এভিয়েশন খাতে বিপ্লব ঘটিয়েছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, স্টিল নাও এটা আসলে এটা শেষ নেই। আসলে আমরা বলবো যে আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের যে প্রায় 1.5 কোটি
মানে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন কাজের প্রয়োজনে গেছে, তাদের মুভমেন্ট আছে, তারা কিন্তু বাংলাদেশে থেকে বিভিন্ন এয়ারলাইন্স, বিশেষ করে বিদেশি এয়ারলাইন্সগুলো কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল যে মার্কেট শেয়ার, প্রায় অলমোস্ট 80% মার্কেট শেয়ার কিন্তু তারা নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমাদের জিডিপি কন্ট্রিবিউশনটা আসলে থাকছে না, বাট আমরা চেষ্টা করছি ইউএস বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানের সাথে আমি বলবো যে আমাদের প্রবাসীদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা আসলে সেই সক্ষমতার জায়গাটা তৈরি করতে। এটার মূলত আমরা আসলে আপনি দেখেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির যে চালিকা শক্তিটা আছে সেটা কিন্তু একটা স্থিতিশীলতা কিংবা গতিশীলতা দুইটাই বজায় রাখার চেষ্টা করছে। সেই তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু গত আজকে 11 বছর ধরে সেই চেষ্টাটা করছে। এটা আসলে আমি বলবো যে সামাজিক দায়বদ্ধতা, বিজনেস প্লাস সামাজিক দায়বদ্ধতা দুইটাই আসলে এখানে কাজ করছে। সাথে সাথে আমাদের যে সোশ্যাল ইকোনমিতে যে ব্যাপারগুলো আছে, আপনি দেখেন যে আমরা সবসময় বলি যে কাজের পরিবেশ সৃষ্টি করা, বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করা। ইউএস বাংলা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিতে প্রায় মোর দেন 10,000 অলরেডি এমপ্লয়ি কিন্তু আছে, এবং সেটা কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী, এবং সেই বেকারত্ব দূরীকরণের জন্য আমরা কিন্তু কাজ করছি। আমাদের ডে বাই ডে যদি আমাদের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো সামনের দিকে এগিয়ে যায়, ডেফিনেটলি আমি বলবো যে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে, এবং যেটা বাংলাদেশের জিডিপিতে, টোটাল জিডিপিতে ইউএস বাংলার ভূমিকাটা অনেক বড় আকার ধারণ করবে বলে আমার বিশ্বাস। আমাদেরও বিশ্বাস ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি এভাবে এগিয়ে যাবে এবং যেই সকল সেক্টরে কাজ করছে সেই সকল সেক্টরে একইভাবে বিপ্লবের নতুন দ্বার উন্মোচন করবেন। একটু আমি আসলে কি বলবো প্রশ্নটাকে, আমার খুব জানতে ইচ্ছে করছে, আমার বিশ্বাস যে আমাদের দর্শকরাও একমত হবে যে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির অনেকগুলো ভেঞ্চার আছে। আপনারা ফুটওয়্যার, ফুডস, অটোমোবাইলস সবগুলো সেক্টরেই সমানভাবে কাজ করে যাচ্ছেন। আপনি এবং আপনার প্রতিষ্ঠান সার্বিকভাবে কোনো বিশেষ ভেঞ্চারের প্রতি বিশেষ দুর্বলতা রাখেন কিনা, বা বিশেষ গুরুত্ব কোনো বিশেষ দিকে দিয়ে থাকেন কিনা? আমার কাছে যেটা মনে হয়, আমি একটা ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করে একটা লম্বা সময়, প্রায় অলমোস্ট 28 বছর ধরে এভিয়েশনের সাথে ইনভলভ আছে। আমার বাবা এভিয়েশনের সাথে কাজ করতেন, সিভিল এভিয়েশন অথরিটি, আমার বোন কাজ করে, আমার ছোটো ভাই এয়ারফোর্সের সাথে ইনভলভ আছে। সব কিছু মিলে আমি একটা আসলে ছোটো থেকে একটা পরিবেশের মধ্যে দিয়ে বড় হওয়া, বাট আমি দেখছি যে শুরু থেকেই এই একটা ইন্ডাস্ট্রি যেটা এভিয়েশন ট্যুরিজম, যেটা সারা আমরাই যখন দেশের বাইরে কোথাও যাই, ঘোরার জন্য যাই, সেখানে কিন্তু সেখানে যে ট্যুরিজমের যে পরিবেশ থাকে, সেই পরিবেশটা বাংলাদেশে থাকার পরেও আমরা সেটাকে প্রপার ইউটিলাইজ আমরা করতে পারছি না, যার কারণে আমরা বিদেশি ট্যুরিস্টদেরকে বাংলাদেশে নিয়ে আসতে পারছি না। যেটা বাংলাদেশে আমি বলবো যে রেভিনিউ আর্নিংয়ের যে জায়গাটা আছে, সেটা কিন্তু আমি বলছি গার্মেন্টস নিয়ে আমরা অনেক ব্যস্ত আছি, বা গার্মেন্টস থেকে আমাদের প্রচুর ইনকামের সুযোগ আছে, বাট আমি বলবো যে ট্যুরিজম থেকেও একটা বাংলাদেশে ভবিষ্যতে আসলে হিউজ একটা রেভিনিউ আর্ন করার একটা সুযোগ আছে, যেটা ফরেন কারেন্সির মাধ্যমে সেই আর্নটা আমরা করতে পারি, বা সেই সুযোগটা আমার আছে। আমরা এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য ইউএস বাংলা গ্রুপের পক্ষ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স সহ, আপনি জানেন এয়ারএস্ট্রো আমাদের একটা সিস্টার কনসার্ন আছে, এবং সাথে আমাদের ওটিআইগুলো আছে। প্রত্যেকটা খাত থেকে আমরা আসলে ইন্ডাস্ট্রিটাকে আমরা এগিয়ে নিতে চাই। বুঝতে পারলাম যে এভিয়েশন খাতটাকে সব থেকে বেশি গুরুত্বের সাথে ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানি দেখে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর আলোচনার জন্য, এবং আপনি যেভাবে টু দি পয়েন্ট আসলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, আমার বিশ্বাস ঠিক একইভাবে আপনারা আপনাদের আগামীর যে ভেঞ্চারগুলো নিয়ে ভাবছেন, যে পরিকল্পনা রেখেছেন, সেটিতেও সফলতার সাথে এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলকে, ধন্যবাদ চ্যানেলের সকল শ্রেণীর দর্শকদেরকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির মহাব্যবস্থাপক কামরুল ইসলামের সাথে, এবং কথা বলছিলাম ইউএস বাংলা গ্রুপ অফ কোম্পানির নানান ভেঞ্চার, তাদের সফলতার গল্প, এবং সেই সাথে যে সকল চ্যালেঞ্জ আছে সেই সকল চ্যালেঞ্জ নিয়েও। আগামীতে আবারও হাজির হয়ে যাব সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতির নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন চ্যানেল আয়ের সাথেই।